12 বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির। আগামী সপ্তাহে কাজ শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বাংলাদেশকে বহির্বিশ্বে ইতিবাচকভাবে তুলে ধরতে ব্যবসার প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। প্রয়োজনে পৃথক টিম গঠন। চিকিৎসার জন্য কাল লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় কাতার থেকে ঢাকায় পৌঁছেছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এবং দেশের পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বললেন জামায়াতের আমির। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে বিগত 5 আগস্টের পূর্বের বিভিন্ন সময়ে অনিয়ম ও বিগত সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে কাজ করার বিষয়ে কয়েকজন বিচারপতির বিষয়ে অভিযোগ পাওয়া যায়। পরে সেসব বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এরপর নিয়ম অনুসারে সেই তদন্ত প্রতিবেদন সুপারিশ সহ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। এর আগে গত 16 অক্টোবর দুর্নীতি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্বে থেকে বিরত রাখা হয়। 12 বিচারপতি হলেন নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশিস রঞ্জন দাস, মোহাম্মদ খুরশিদ আলম সরকার, এস.এম. মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নূর উদ্দিন, মোহাম্মদ আখতারুজ্জামান, মোহাম্মদ আমিনুল ইসলাম, এস.এম. মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত ও খন্দকার দিলিরুজ্জামান। বিশ্বের দরবারে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরে দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে প্রয়োজনে পৃথক টিম গঠন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ব্যবসার 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এসব কথা জানান। এ সময় অর্থনৈতিক কূটনীতির জন্য একটি দল গঠন করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া ব্যবসার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, অভ্যুত্থান এবং বারবার বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পর কিছুটা সংকট সৃষ্টি হয়, তবে এরই মধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে। সোমবার সন্ধ্যা 7:40 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করেন। আগামীকাল মঙ্গলবার রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এসব কথা জানান। এ সময় ডাক্তার জাহিদ হোসেন জানান, লন্ডনে বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকেই তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হবে। এরপর তার চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী ও একাধিকবার বিরোধী দলীয় নেত্রী। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন এই আপসহীন নেত্রী। অভিযোগ রয়েছে কারা অন্তরীণ অবস্থায় চিকিৎসার অবহেলার। 79 বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ সহ মাল্টিপল ডিজিজে আক্রান্ত। তাই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পরামর্শ দেন মেডিকেল বোর্ড। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে ডাক্তার জাহিদের নেতৃত্বে 6 সদস্যের মেডিকেল টিম নিয়ে লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। সাথে থাকবেন ছোট ছেলের বউ শর্মিলা রহমান। আগামীকালকে 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেয়ার কথা রয়েছে।
যেখানে নেওয়া হচ্ছে তাদের মাল্টিডিসিপ্লিনারি আমরা সবসময় বলতাম, সেখানে সকল ব্যবস্থা তাদের আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাআল্লাহ রেখে ওনারা সব কিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কী হবে। আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছে, আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সুপারিশ করে যে ইয়েস সিনিস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই, বাইরে নিয়ে যেতে হবে, তখন হয়তো দেওয়ার একটা প্রশ্ন আছে। খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসা শেষে উমরা করে দ্রুত দেশে ফিরবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর জনপ্রিয় বাহন মেট্রো রেলের সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার এনবিআরের ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সির সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, মেট্রো রেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। মেট্রো রেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। তাই মেট্রো রেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। এই লক্ষ্যে এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে প্রদত্ত ক্ষমতা বলে দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও দূর নিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা মেট্রো রেল সেবার ওপর আরোপনীয় মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হলো। আর এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। আওয়ামী বাকশালীরা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় 2000 মানুষকে হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ অবৈধ ক্ষমতায় দীর্ঘায়িত করে গদিতে থাকার জন্য যা ইচ্ছে তাই করেছে, তাই তাদের বিদায়টাও মোটেই সম্মানজনক হয়নি। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় এমন লজ্জাজনক বিদায় অতীতে কারোরই হয়নি। আর যারা এভাবে একবার বিদায় নিয়েছে তারা আর কখনোই দৃশ্যপটে ফিরে আসতে পারেনি এবং তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হয়েছে। কিন্তু আমাদের দেশের পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। নানাভাবে এই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাও তারা চালিয়ে যাচ্ছে। জামাত ইসলামী আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে, কারণ 5ই আগস্টের বিপ্লবের নায়ক জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে দেশগুলো যেরকম নাগরিক সুবিধা ভোগ করে। উই ওয়ান্ট ইউনিটি। আমরা এদেশের নাগরিকদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা ঐক্য চাই। এই ঐক্যটা যদি আমাদের সুদৃঢ় থাকে তাহলে এই জাতির বিরুদ্ধে কারো কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। এবং এই জাতি মর্যাদার জাতি হিসেবে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে আগামী 12 ফেব্রুয়ারি আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। এবার গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও এর মধ্যে রয়েছে সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদও। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে এই 11 জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেয়া হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর কিছু কিছু সদস্য এ সংঘবদ্ধ অপরাধ করেছে। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন,
এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এগুলো অভিযোগ উঠেছে তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে 2 শতাধিক মামলা হয়েছে। এর আগে গণহত্যার এক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এখন থেকে গোয়েন্দা পুলিশ সিভিল ড্রেসে কাউকেই গ্রেপ্তার করতে পারবে না। অবশ্যই জ্যাকেট পরিধান ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবিতে আয়না ঘর, ভাতের হোটেল বলে কিছু থাকবে না বলেও জানান তিনি। সকালে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। 5 আগস্টের পর ঢেলে সাজানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এরই ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে গোয়েন্দা পুলিশেও। তাই নতুন উদ্যমে কাজ করা ডিবি পুলিশের কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন এখানে তো অশৃঙ্খল কোনো কাজ তো এলাও করা যাবে না। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ডিবি কার্যালয়ে আয়নাঘর, ভাতের হোটেল বলে কিছু থাকবে না। আমি খালি ডিবিরেও একটাই শুধু অনুরোধ করবো, যে পুকুরটা আছে, পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে, পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করতে পারবে না ডিবি। আইনের বাইরে গিয়ে কোনো সদস্য অপকর্ম করলে ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। যারা লিবিয়াতে গিয়ে আটকা পড়েছেন তাদের ফিরিয়ে আনতে সরকার আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, এজন্য আমাদের সুনির্দিষ্ট তথ্য দরকার। এরাই কিন্তু আমাদের একটা বড় সম্পদ। এখন একক ক্ষেত্রে যতটা আমাদের পক্ষে করা সম্ভব আমরা অবশ্যই করব, বাট আমাদের কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশন দরকার। আপনারা যদি দয়া করে যদি আমাদের ইনফরমেশনটা দেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগে শেখ হাসিনার আমলের সকল সিস্টেমের সংস্কার, এরপর বিচার, তারপর নির্বাচন। তিনি বলেন, এই সরকার নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না, চোখে চোখ রেখে পররাষ্ট্রনীতি ঠিক করতে চায়। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময়ে বলে সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাতে গিয়েছে। আমরা আপনাদের বলতে চাই, সিন্ডিকেট বদলে যদি এক হাত থেকে আরেক হাতে যায়, এটা বলার জন্য আপনি সরকার হননি, বরং এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। বিগত 16 বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি দেখে ওই খুনিদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারিনি, কিন্তু এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে আমরা খুনিদেরকে দেশ থেকে ঐক্যবদ্ধভাবে তাড়িয়েছি। আগামীতে যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো, দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে, ততদিন এই বাংলাদেশে কোন ক্ষমতা পিপাসু, কোন রক্ত পিপাসু জায়গা পাবে না। 24 পরবর্তী বাংলাদেশে থাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের রাষ্ট্রপতি কে বসবে। সুতরাং আপনারা দিল্লিমুখী না হয়ে, ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আবার যদি ভারতমুখী হওয়ার প্রবণতা থাকে, জনগণ আপনাদেরকে শেখ হাসিনার সাথে সীমান্তর পারে উৎখাত করবে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে পিরোজপুর ইউপির
9 নম্বর ওয়ার্ডে একটি 4তলা বিল্ডিং জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির লোকজনকে মারধর করে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেওয়া হয়। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী পরিবার। রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী হাজী মমতাজ বেগম। এ সময় তার স্বামী তমিজউদ্দিন, ছেলে মাহবুব হোসেন সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মমতাজ বেগম বলেন 2001 সালে তিনি তার জমিতে 4তলা ভবন নির্মাণ করে বসবাস করছেন, কিন্তু সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলে যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে 100 থেকে 150 জন সন্ত্রাসী প্রথমে ভাড়া বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়, পরে ওই 4তলা ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর লুটপাট চালায় এবং পরিবারের লোকজনদের মারধর করে বের করে দিয়ে বাড়িটি দখল করে। বগুড়ায় কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে হাইব্রিড মরিচ কারিশমা। এই জাতের মরিচ চাষ করেই লাভবান হচ্ছেন কৃষক, তাই হাইব্রিড জাতের মরিচ চাষে ঝুঁকে পড়েছেন কৃষকরা। বাম্পার ফলন, রোগবালাই সহনশীল, সার ও কীটনাশক কম লাগে আর গুণগত মান ভালো হওয়ায় কারিশমা জাতের মরিচ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। ইতিমধ্যে গোল্ডেন এগ্রো সিড কোম্পানির উচ্চ ফলনশীল এই জাতের মরিচ চাষ করে চমক দেখিয়েছেন বগুড়ার কৃষকরা। কারিশমা জাতের মরিচের রং, সাইজ অত্যন্ত আকর্ষণীয়, ত্বক মসৃণ এবং বাজার মূল্য অন্যান্য মরিচের তুলনায় বেশি। এবার মরিচের প্রচুর ফলন ও ভালো দাম পায় খুশি চাষিরা। এদিকে বগুড়ায় এবার 6500 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগে আমরা অন্য জাতের মরিচ চাষ করতাম, কিন্তু এবার গততে আমি হাইব্রিড গোল্ডেন সিড কোম্পানির কারিশমা জাত মরিচ চাষ করেছিলাম 1 বিঘা। এবার সেবার রেজাল্ট খুব ভালো। সেই মরিচ সেই উন্নত আছে, বাজারে বিক্রি করতে গেলে সবচাইতে 1000 টাকা মূল্য বেশি। আমরা আশা করছি যে বিগত দিনে যেমন এখানে 700 থেকে 750 কোটি টাকার মরিচের একটা ট্রানজাকশন হয়েছে, এবছরও আমাদের সেরকম একটা উৎপাদন এবং সেরকম একটা লাভের আশা আমাদের কৃষকরা দেখবে বলে আমরা মনে করছি। আর এরই সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 12 বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির। আগামী সপ্তাহে কাজ শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বাংলাদেশকে বহির্বিশ্বে ইতিবাচকভাবে তুলে ধরতে ব্যবসার প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার, প্রয়োজনে পৃথক টিম গঠন। চিকিৎসার জন্য কাল লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় কাতার থেকে ঢাকায় পৌঁছেছে বিশের এয়ার অ্যাম্বুলেন্স। এবং দেশের পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বললেন জামায়াতের আমির। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখনো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।